জীবনে বড় কিছু করতে গেলে নিজের লক্ষ্যের দিকে ধীর পদক্ষেপে নিশ্চলভাবে এগিয়ে যেতে হয়। আজকের পর্বে আপনাদের এরকমই একটা গল্প শোনাতে চলেছি, যেটা শুনলে এই বিষয়টা সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। প্রাচীন ভারতবর্ষে কোনো এক রাজা ছিলেন যিনি বড়ই অত্যাচারী। তিনি প্রজাদের উপর সবসময় ভীষণ অত্যাচার করতেন। নিজের আনন্দ, নিজের সুখ সুবিধা এসব পূরণ হলেই তা চলে যেত, প্রজাদের দিকে তিনি ফিরেও তাকাতেন না। মানুষ যেমন দুধ খাবার জন্যে, চাষ করার জন্যে গরু পোষে, খাবারের জন্য ছাগল, হাঁস, পায়রা পোষে, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পোষে, ইঁদুর মারার জন্য বিড়াল পোষে, এই রাজাও ঠিক সেই রকমই কেবল নিজের জন্যই প্রজাদের পালন করতেন। টাকা পয়সা নিজের খেয়াল মতো যেখানে সেখানে খরচ করতেন। রাজকোষ শূন্য হচ্ছে দেখলে প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে জোর করে তিনি টাকা আদায় করতেন। যখন তখন যার তার মাথা কেটে ফেলতেন, যাকে তাকে বন্দি করে ফেলতেন। পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে নিয়ে গিয়ে বাঘের মুখে ছেড়ে দিতেন, দূর থেকে তারপর মজা দেখতেন। কোনরূপ বিচার বা ন্যায়ের তিনি ধার ধারতেন না। রাজার অত্যাচারে দেশের লোক দিন দিন বিরক্ত হয়ে উঠতে লাগলো, কিন্তু মুখে কিছু বলার সাহস কারুর নেই। কারণ যেই বলতে চেষ্টা করবে তার ভাগ্যেই তো মহাবিপদ। হয়তো তার মাথাটাই রাজা কেটে ফেললেন, কিন্তু ফল তো কিছু হবে না প্রজাদের পক্ষে। এজন্য দেশের লোক চুপ করে এই সমস্ত অত্যাচার অবিচার সহ্য করে যেতে লাগলো। কিন্তু মানুষের ভেতরে একটা অদ্ভুত শক্তি আছে। অত্যাচার, অবিচার, অধর্ম যখন চরমে ওঠে, যখন সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে যায়, মানুষের ভেতরে সেই শক্তি, সেই মহাশক্তি অনেক সময় জেগে ওঠে। ঘুমন্ত সাপ যেমন ফোনা তুলে দাঁড়ায়, ঠিক সেই রকম কোনো ভয় আর তাদেরকে চেপে রাখতে পারে না। তো এই রাজার এক রাজ্যে শুরু হলো বিদ্রোহীদের তাণ্ডব লীলা। রাজার অত্যাচারে ক্রমে ক্রমে রাজ্যের দু একটা স্থানে বিদ্রোহ দেখা দিল। রাজা তার সমস্ত শক্তি উৎসাহ দিয়ে বিদ্রোহ দমন করতে লাগলেন। দোষী নির্দোষ বিচার না করে বহু লোকের মাথা কাটলেন, বহু লোককে দেশ থেকে তাড়িয়েও দিলেন। অবশিষ্ট গ্রামবাসী, যে সমস্ত ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, তাদের সকলকে নিজেদের সেপাই দিয়ে প্রচণ্ড মার খাওয়ালেন। তারপর মনের আনন্দে ঘরে ফিরে গিয়ে ভাবলেন, আহা, খুব বড় বীরের কাজ করে এসেছি, আর কোথাও কোনো বিদ্রোহ হবে না। কিন্তু নদীর জল যখন পাহাড় থেকে সাগরের দিকে ছুটে যায়, পথের কোনো বাধাই আর তাকে বেঁধে রাখতে পারে না। কিছুতেই বিদ্রোহ থামল না। অত্যাচার করে যত থামাতে চান ততই বেড়ে যায়। দেখতে দেখতে সারা দেশময় ছেলে বুড়ো সকলের মধ্যে একেবারে বিদ্রোহের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে সারা দেশময় বিদ্রোহের আগুন একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। দেশের বড় মানুষেরা মহা চিন্তায় পড়লেন, কিন্তু রাজাকে বোঝাবে এ সাধ্য কারণ নেই। অনেক ভেবে চিন্তে তারা ঠিক করলেন যে তাদের কজন মন্ত্রীর সঙ্গে দেখা করে তারা সব বলবে। যেভাবে দেশে শান্তি ফিরে আসে, মন্ত্রীদের সঙ্গে তার পরামর্শ করবেন। এই দেশের রাজা ছিলেন যেমন খারাপ, তার মন্ত্রী ছিলেন ঠিক ততটাই ভালো। দেশের লোকেদের তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন। তাদের দুঃখের সংবাদ তো তিনি সবসময় রাখতেন। কি করে যে তাদের রক্ষা করা যায় তা মন্ত্রী আর ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। রাজার স্বভাব যে তার ভালো করেই জানা। তবু সাহসে ভর করে একদিন তিনি রাজাকে বললেন, মহারাজ, যদি দাসের অপরাধ না নেন তাহলে আপনার কাছে দু একটা কথা বলতে চাই। রাজা বললেন, কি চাও? মন্ত্রী বললেন, মহারাজ, আপনি এই রাজ্যের মালিক,
আপনি আপনার প্রজাদের মা বাপ, আপনি যা করবেন তাই হবে। প্রজাদের লেখাপড়া শেখানোর কোনো ব্যবস্থা করছেন না। রাজ্যে যাতে ধীরে ধীরে ধনবল জনবল বৃদ্ধি পায় সেই চেষ্টাও আপনি করছেন না। আজকাল নানা স্থানে প্রজারা আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এরকম খবর পাই। যদি বিদ্রোহের আগুন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে যে কি হবে আমার বড় দুশ্চিন্তা হয়। মন্ত্রীর কথায় রাজা মনে মনে খুব বিরক্ত হলেন। খুব গম্ভীর হয়ে তিনি উত্তর দিয়ে বললেন, মন্ত্রী, আজ যে কথা তুমি মুখে উচ্চারণ করলে আর দ্বিতীয়বার যেন তোমার মুখে সে কথা না শুনি। প্রজাদের বিদ্রোহে ভয় পাওয়ার লোক তো আমি নই। দুদিন অপেক্ষা করো, দেখো রাজ্যের ঘরে ঘরে আমি যদি আগুন না জ্বালাই, মানুষের মাংসে কাক শকুন শেয়াল কুকুরের যদি মহাভোজ না লাগাই, রাজ্যে যদি রক্তের বন্যা বইয়ে না দিই, তাহলে আমার নাম পাল্টে রেখো। যদি তুমি আমার মন্ত্রী না হয়ে অন্য কেউ হতে, তাহলে আমার এই পিপাসিত তরবারি এখনই তোমার রক্ত পান করে শান্তি লাভ করত। দুই হাতে মন্ত্রী রাজার পা জড়িয়ে ধরলেন, বললেন, আমার প্রাণের জন্য ভাবিনে মহারাজ। দুঃখী প্রজাদের আকুল ক্রন্দন আমার মনকে বড়ই ব্যথিত করে তুলেছে। আপনার পায়ে ধরি মহারাজ, আপনার প্রজাদের মুখের দিকে তাকান। তাদের পেটে নেই ভাত, গায়ে নেই কাপড়, মুখে নেই হাসি, প্রাণে শান্তিও নেই। আপনি তাদের উপর অত্যাচার করে তাদের দুঃখের বোঝা আর বাড়াবেন না। তাদের চোখের জল অভিশাপ রূপে আমাদের মাথায় এসে পড়বে। এখনো সময় আছে। আপনি যে পথে যাচ্ছেন সেটা ঠিক নয়, ফিরে আসুন। বলতে বলতে মন্ত্রীর দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। কিন্তু তার কথা রাজার মনকে স্পর্শ করতে পারল না। মহা বিরক্ত হয়ে রাজা বললেন, উপদেশেরও একটা সীমা আছে মন্ত্রী, কিন্তু তুমি তা ছাড়িয়ে যাচ্ছ। কি সাহসে তুমি এসব ধর্ম কথা আমার কাছে বলতে এসছো, আমি তাই ভাবছি। জানো তো মন্ত্রী, ধর্মকথা, কবিতা আর রাজনীতি এক নয়। যদি প্রাণ ধর্ম করতে চায়, কবিতায় মেতে উঠতে চায় তোমার মন, আমার কাছ থেকে অবসর নাও না কেন। তোমাকে আবার সাবধান করে দিচ্ছি, আর কখনো তোমার মুখে এরূপ ধর্ম উপদেশ যেন আমি না শুনি। মহা দুঃখে মন্ত্রী বাড়ি ফিরে গেলেন। মনে মনে বলতে লাগলেন, ভগবান রাজার সুমতি দাও, রাজ্যটাকে রক্ষা করো। একদিন রাজ্যের কজন বাছা বাছা লোক মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মন্ত্রীর বাড়িতে এসে উপস্থিত হল। খুব আদর যত্ন করে মন্ত্রী তাদের বসালেন। তিনি খুব মনোযোগ দিয়ে তাদের সব কথা শুনলেন। একে একে তারা রাজার অত্যাচারের কাহিনী, প্রজাদের দুঃখের কথা সব বলতে লাগলো। দুঃখে মন্ত্রীর চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, সবই আমি জানি। দেশের কথা ভেবে আমার আহার নিদ্রা সব গেছে, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পাই না। আপনারা দেশের গণ্যমান্য লোক, আপনারাও ভাবুন, আমাদের সকলের চেষ্টায় হয়তো একটা পথের সন্ধান পাওয়া যাবে, যাতে রাজা, প্রজা, রাজ্য সকলেরই মঙ্গল আসবে। মন্ত্রীর কথায় এবং তার সদয় ব্যবহারে তারা সকলে একটা তৃপ্তি অনুভব করলেন মনে মনে। দেশের কথা ভাবতে ভাবতে তারা বাড়ি ফিরে গেলেন। অত্যাচারীর একটা স্বভাবেই যে সে কাউকে বিশ্বাস করে না, নিজের স্ত্রী পুত্রকেও না। রাজার চরেরা ছদ্মবেশে ঘুরে ঘুরে সকল খবর এনে রাজার কানে দিত। হাটে মাঠে পথে ঘাটে প্রজাদের ঘরে ঘরে চরেরা ছদ্মবেশে ঘুরে বেড়ায়। তো মন্ত্রীর বাড়িতে অনেক প্রজা এসে কি মন্ত্রণা করে গেছে, এ খবর রাজার কানে যেতে বেশি দেরি হলো না। রাজা একটা দুর্গের মধ্যে মন্ত্রীকে নিয়ে গিয়ে বন্দি করে রেখে দিলেন। দুর্গের মাথায় একটা ছোট্ট ঘরে মন্ত্রী থাকতেন, কেউ সেখানে যেতে পারত না। দিন রাত দুর্গের দুয়ারে সেপাইরা পাহারা দিচ্ছে। ধীরে ধীরে সকল খবর মন্ত্রীর স্ত্রীর কানে গিয়ে পৌঁছালো। তিনিও ছিলেন মন্ত্রীর মতনই খুব ভালো মানুষ এবং অত্যন্ত বুদ্ধিমতী। তিনি কিন্তু মোটেই কেঁদে আকুল হলেন না। স্থির করে ভাবতে লাগলেন যে কি করে মন্ত্রীকে উদ্ধার করা যায়।
সন্ধ্যার পর মন্ত্রীর স্ত্রী রোজ দুর্গের পিছনের দিকে গিয়ে বসে থাকতেন আর চারিদিকে চেয়ে চেয়ে দেখতেন আর ভাবতেন কি করে মন্ত্রীকে উদ্ধার করা যায়। মন্ত্রীর ঘর থেকে দুর্গের দেয়াল সোজাভাবে একেবারে দুর্গের নিচ পর্যন্ত চলে গেছে। নিচে পাহাড় আর পাথরের স্তূপ, উপর থেকে কোনো মানুষ যদি লাফিয়ে পড়ে মৃত্যু নিশ্চিত। ঘর থেকে মন্ত্রী দেখলেন যে রোজ সন্ধ্যায় কে একজন দুর্গের নিচে এসে বসে থাকে। দেখে দেখে চিনলেন, বুঝলেন যে তার স্ত্রী। দুর্গের ওপর থেকে মন্ত্রী ভাবতেন আর নিচ থেকে ভাবতেন মন্ত্রীর স্ত্রী। পালাবার কোনো পথ তারা আর খুঁজে পান না। কিন্তু মানুষের অসাধ্য তো কিছু নেই। যাদের বুদ্ধি আর ধৈর্য আছে তারা সংসারে অসাধ্য সাধন করতে পারে। অনেক ভেবে চিন্তে মন্ত্রী পালাবার একটা উপায় খুঁজে বার করলেন। পরদিন সন্ধ্যায় যখন মন্ত্রীর স্ত্রী এসে দুর্গের নিচে বসে আছেন, উপর থেকে একখানা পাতা এসে নিচে পড়ল। পাতায় একটা নুড়ি বাঁধা। পাতায় লেখা আছে, কাল সন্ধ্যায় একটা গুবরে পোকা, একটু মধু, খুব লম্বা একগাছি রেশমের সুতো, একগাছি শক্ত সুতো, একগাছি সরু দড়ি, একগাছি মাঝারি দড়ি আর একগাছি মোটা দড়ি আনবে। পাতাটা আঁচলে লুকিয়ে মন্ত্রীর স্ত্রী বাড়ি ফিরে গেলেন। এদিকে মন্ত্রী দুর্গে বসে সারাদিন মনে মনে ভাবতে লাগলেন পালাবেন কিনা। দুর্গে থেকেই বা লাভ কি? পালিয়ে গিয়ে হয়তো হতভাগ্য দেশের জন্য কিছু একটা করা যেতে পারে। অনেক ভেবে বিচার টিচার করে মন্ত্রী পালাবেন এটাই মনস্থির করলেন। নিজের প্রাণের জন্য পালাবার লোক মন্ত্রী নন। দেশের দুঃখই তার মনকে অস্থির করে তুলেছিল। পরদিন সন্ধ্যায় মন্ত্রীর স্ত্রীকে আবার দুর্গের নিচে দেখা গেল। অমনি ওপর থেকে কয়েকটা পাতা এসে মন্ত্রীর স্ত্রীর সামনে পড়ল। তাতে লেখা ছিল, বড় দড়ির মাথায় মাঝারি দড়ি, তার মাথায় সরু দড়ি, তার মাথায় শক্ত সুতো, তার উপর রেশমি সুতো বাঁধো। রেশমি সুতোর অন্য মাথা গুবরে পোকার লেজে বেঁধে দাও। পোকার মাথায় এক ফোঁটা মধু মাখিয়ে তাকে আমার দিকে মুখ করে ছেড়ে দাও। অতি অল্প সময়ের মধ্যে মন্ত্রীর স্ত্রী একে একে সব কাজ শেষ করলেন। গুবরে পোকা মধুর গন্ধ পেয়ে মনে করল গন্ধটা বোধহয় উপর দিক থেকে আসছে। ধীরে ধীরে পোকা ওপরের দিকে উঠতে আরম্ভ করলো। শেষকালে একেবারে মন্ত্রীর হাতের নাগালে গিয়ে উপস্থিত হল। মন্ত্রী তার গা থেকে রেশমি সুতোটা ধরে টানতে লাগলেন। তাতে করে ধীরে ধীরে সরু দড়ি, মাঝারি দড়ি, মোটা দড়িও এসে মন্ত্রীর হাতে পৌঁছালো। দরজার সঙ্গে শক্ত করে মোটা দড়ির মাথাটা বাঁধলেন তিনি। তারপর ধীরে ধীরে দড়ি বেয়ে নিচে নেমে আসলেন। স্ত্রীকে নিয়ে মন্ত্রী বনের ভেতর দিয়ে পালিয়ে গেলেন। যেতে যেতে তারা সে রাজ্য ছেড়ে অন্য দেশে চলে গেলেন। কিছুদিন পর শত্রুর হাতে রাজা প্রাণ দিলেন। সুযোগ বুঝে মন্ত্রী আবার দেশে ফিরে এলেন এবং রাজার শিশুপুত্রকে সিংহাসনে বসিয়ে রাজ্য চালাতে আরম্ভ করলেন। মন্ত্রীর গুণে দেশে আস্তে আস্তে শান্তি ফিরে এলো আর প্রজাদের মুখে হাসি ফুটে উঠল। তাহলে আজকের এই গল্পটা থেকে আমরা কি শিখি? এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে জীবন যত সমস্যাবহুলই হোক না কেন, সমস্যা সমাধানের উপায় নিশ্চয়ই আছে। নিজের লক্ষ্যে স্থির থেকে, নিজের প্রতি সৎ থেকে, পরিশ্রম ও বুদ্ধির সাহায্যে নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। এক লাফে যেমন পাহাড়ে ওঠা যায় না, তেমনি জীবনে বড় কিছু করতে গেলে সেটিকে একবারে করা যায় না। ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে হয় মূল লক্ষ্যের দিকে। কেমন লাগলো আজকের পর্বটি? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে আগামী পর্বে।
ধন্যবাদ।